ওকে এখন উঠানোর দরকার নেই আম্মা। ওর অল্পতেই অসুখ করে, সকাল থেকে হুলস্থুল গেছে। ওর এসবের অভ্যাস নেই তো, ক্লান্ত হয়ে পড়েছে, একটু ঘুমাক। কথাটা বলেই ঘাড় ঘুরিয়ে জাহানারার দিকে তাকালো ইউসুফ। জাহানারা পেছনে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। ঘুরে আলমারির তালা দিতে মনোযোগী হলেন। ইউসুফ হাত ছড়ালো, চট করে ঘাড় ফিরিয়ে বিভার চোখে চোখ রাখলো। এক গুচ্ছ নিঃশ্বাস বিভার মুখমণ্ডলে আছড়ে পড়ল। বিভা দ্বিতীয়বার অপ্রতিভ হলো। থতমত খেয়ে মাথা পিছিয়ে নিতেই ইউসুফ দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি কখনোই কোনোদিন আমার কথা শুনবে না? কিড়মিড়িয়ে কথাটা বলেই আলগোছে দৃষ্টি সরিয়ে সোজা হলো সে। বিভা হতবিহ্বল চেয়ে রইল। কাঠখোট্টা ইউসুফ ততক্ষণে কক্ষ ত্যাগ করেছে। সায়ন দিঘির পাড়ে এসে গাড়ি থামালো, জালানার কাচ নামিয়ে দিঘির জলে চাইল। সপৃক্ষিত ঝুমঝুমে সফেদ ধোয়ার মতো কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে পানির উপরটা। সন্ধ্যা হয়েছে। সায়ন ঠোঁটের কোণ ছড়ালো, জালানায় হাতের কনুই রেখে দুই আঙ্গুলে থুতনি ঘেঁষল। এক ধ্যানে চেয়ে বিড়বিড় করে শুধালো, মেঘদিঘির সবচাইতে শুভ্র মেঘটার আজকাল দিঘির পাড়ে সাক্ষাৎ মেলে না, ভারী অসহ্য করতো। খোলা হাওয়ায় ধুলো উড়িয়ে মেঘদিঘি বোধহয় ভীষণ মন খারাপের সায় দিল তার কথার। সায়ন হাসল, জালানার কাচ উঠিয়ে দিতে দিতে আলোয় ঝলমলে বাসার দিকে চাইল। আগের ন্যায় বিড়বিড় করে বলল, দেখা যাক তুচ্ছ পুরুষ রাজকন্যার সাক্ষাৎ পায় কিনা। বিভার ধবধবে গায়ে কাঁচা রোদের মতো স্বর্ণালাভ, লাল জামার আগাগোড়াই নববধূর প্রেলভ। সে উঠে বসল, দু হাতে চোখ ডলল, বড় বড় হাই তুলল। তখন গোসল করে তন্দ্রা ভাবি ভাত খাইয়ে দেবার পরেই ঘুমে ঢলে পড়েছে সে, আর হুঁশ ফেরেনি। বিভা তখনও তার পাশে। ইভা তার বাহুতে মাথা ঠেকালো, আদুরে গলায় ডাকলো, আপা। বিভা ফিসলে কণ্ঠে বলল, দুলাভাই আসতে না আসতেই ঘুম ভেঙে গেল তোর? বেশ তো। কানের ভেতর যেন শয় শয় একটা বজ্রপাত হলো। ইভা চট করে মাথা তুলল, অবাক হয়ে বলল, মানে? তন্দ্রা ঘরের সব জ্বালানার কপাট মেলে বসে আছে। ঠান্ডায় তার শরীর ঘামছে। সরফরাজের সাথে তার কথা হয়নি। যাবার আগে সে রাগের বশে দেখাও করেনি একবার। এখন আফসোস হচ্ছে, কথা বলতে ইচ্ছে করছে। তার ফোনটা মায়ের ঘরে ফেলে এসেছে, যাবার শক্তি হচ্ছে না। ইউসুফ একবার উকি দিল। সরফরাজ খানিক আগেই ফোন করেছিল তাকে, তন্দ্রাকে দেখে রাখতে বলেছে। সায়ন এসেছে বলে বাড়ির সবাই ওদিকে। তন্দ্রাকে আশেপাশে না পেয়ে সে তড়িঘড়ি করে উপরে এসেছে। ভাবি, আপনি ঠিক আছেন তো? কিছু লাগবে? তন্দ্রা ফিরে তাকালো, মিষ্টি হেসে বলল, না ইউসুফ, কিছু লাগবে না, আমি ঠিক আছি। ইউসুফ চলে যেতে নিলেই সে তাড়াহুড়ো করে ডাক দিল, ইউসুফ। জি। তন্দ্রা খানিক চুপ থেকেই বলল, তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে? হয়েছে ভাবি, একটু আগেই হয়েছে। ইউসুফ আশ্বস্ত করল। তন্দ্রা আমতা আমতা করল। তার ইতস্ততা দেখে ইউসুফ নিজ থেকেই বলল, কিছু বলবেন ভাবি? তন্দ্রা জড়তা পাশ করে নিচু স্বরে বলল, তোমার ভাইকে একটু ফোন করে দেবে ইউসুফ, কথা বলবো আমি। আমার মোবাইলটা মায়ের ঘরে। ইউসুফ সম্মতি দিয়ে এগিয়ে এলো। ফোন করে তন্দ্রার দিকে ফোনটা বাড়িয়ে দিল। তন্দ্রা প্রচণ্ড খুশি মনে হাতে নিল ঠিক, তবে ওপাশ থেকে ফোন উঠালো না মানুষটা। রিং হতে হতেই লাইন কেটে গেল। মুখটা কালো হয়ে গেল তন্দ্রার। মন খারাপ করে বলল, ধরলো না তো। ইউসুফ আরও কয়েকবার ফোন করলো। সরফরাজ উঠালো না। তন্দ্রার কথা বলা হলো না। মন হলো দ্বিগুণ খারাপ। অভিমানে জুবুথুবু। বাতাসে প্রাণাভাস, লাল রঙা লেবাস, কনুই অবধি মেহেদির রং। বিয়ের হলুদ মেখে ম্লান করা উজ্জ্বল বেশভূষা নিয়ে ইভা বাইরে এসে দাঁড়ালো। মেঘদিঘির ঝোপের আড়ালে একটা বড় বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের ভেতর থেকে বাঁশ ঘুঘুর ডাক আসে, এখনো আসছে। উষাকালে যখন শীতের নরম রোদ পৃথিবীর গা ছোঁয়, বাঁশ ঘুঘুগুলো নিস্তুপ হয়ে সেই রোদে গা পোড়ায়। ইভা দাঁড়িয়ে আছে। ঠায়র করতে পেরেও সায়ন তাকাতে পারল না। তার সামনে
নেওয়াজ সাহেব বসে আছেন। আর সবার সামনে হলেও বাপের সামনে অন্তত মেয়ের দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকা যায় না। এতটুকু শোভনীয় ভদ্রতা তার মধ্যে আছে। সায়ন মনে মনে খুব করে কপাল চাপড়ালো। কপাল চাপড়ানোর ঠাস ঠাস আওয়াজগুলো সে কান অবধি শুনতেও পেল। কারোর পায়ের পদচরণে ইভা দ্রুত পিছনে ফিরল। চোখ ডলার ভঙ্গি করে ভারী নির্বিকার গোছে একটা মিথ্যা হাই তুলল। ইউসুফ তন্দ্রার ঘর থেকে ফিরছিল। ইভাকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। কাছে যেয়ে মাথায় হাত রাখলো। ভারী আদর করে জিজ্ঞাসা করল, ঘুম হলো? মিথ্যে হাইটাই একটা মিথ্যা শব্দ হলো। ইভা মুখ থেকে হাত সরিয়ে দুহাতে চোখ কসলাতে কসলাতে বলল, হ্যালো ইউসুফ ভাই। এখনো হাই তুলছিস যে? কেউ তোকে জাগিয়ে দিয়েছে নাকি? আমি মানা করেছিলাম তো। ইউসুফের কণ্ঠে রোষ প্রকাশ পায়। ইভা দ্রুত ধাতস্থ করল তাকে। না না, কেউ জাগায়নি, ওই এমনি একটু। তার কথা সম্পূর্ণ হলো না। ভয়ার্ত নারী কণ্ঠের চিৎকারে কথা আটকে গেল। তন্দ্রা ভাবির কণ্ঠ ইউসুফের রুহু কেঁপে উঠল। তন্দ্রার হাবভাব সে স্বাভাবিক দেখে আসেনি। ভাবি অনবরত ঘামছিল। সরফরাজ বলেছিল শরীর খারাপ, এতটুকু, তাই সে তেমন ঘাটায়নি। বিভা মাত্র ইভার ঘর থেকে বেরোচ্ছিল। তন্দ্রা ভাবির চিৎকারে সে প্রায় দৌড়ে ঘরের দুয়ারে হাজির হলো। তন্দ্রা দাঁড়ানো বসার মাঝামাঝি পর্যায়ে আছে। দাঁড়াতে গিয়েও সে পুরোপুরি দাঁড়াতে পারছে না। বিভা দ্রুত যেয়ে ধরল। পায়ের নিচে আকস্মাৎ কিছু দেখতে পেয়ে ভীতু হয়ে উঠল মন। ইভাকে দরজার কাছে আসতে দেখে ত্রস্ত গলায় বলল, ইভা, আম্মা চাচিকে আসতে বল গিয়ে, ভাবির পানি ভেঙেছে। বিয়ে বাড়ির হাসি ঠাট্টা পূর্ণ কোলাহল মুহূর্তেই থমকে গেল। তন্দ্রা অল্পতেই ভয় পায়। সরফরাজ সাথে না থাকায় সে আরও ঘাবড়ে গেল। হু হু করে কেঁদে ফেলল। বিভা শত বুঝিয়েও শান্ত করতে পারল না তাকে। জাহানারা এলেন। তন্দ্রার প্রসব বেদনা উঠেছে। ব্যথার চেয়ে দুর্নিবার ভয়েই তার চেহারা রক্তশূন্য হয়ে গেছে। ইউসুফ আরও বার কয়েক ফোন করার চেষ্টা করল সরফরাজকে। মরার ওপর খাড়ার ঘা হিসেবে সরফরাজের ফোন এবার বন্ধ পাওয়া গেল। ইউসুফ বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। নিচে নেমে গাড়ি বের করতেই আবার মাথা এলোমেলো হয়ে গেল। ফুয়েল মিটারের কাঁটা মাঝামাঝি অবস্থানে। অভিজ্ঞতা বলছে এতটুকুতে সদর হসপিটাল পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। মাঝে অবশ্য ফুয়েল পাম্প আছে, কিন্তু ভাবির অবস্থার অবনতি হলে মাঝপথে গাড়ি থামানো যাবে নাকি তাও সমস্যা। সায়ন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। ইউসুফ এসে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, সায়ন, তুমি গাড়ি নিয়ে এসেছো? জি ভাইয়া। কোথায়? উঠোন তো খালি। গেটের বাইরে পার্ক করা। উঠোনের ওখানে তখন ফুলের ঝাঁকি টাকি রাখা ছিল। সায়নকে গাড়ি বের করতে বলে এক দৌড়ে উপরে গেল ইউসুফ। তন্দ্রা ভাবি ভয়ে জুবুথুবু হয়ে গেছে। ব্যথায় চাদর খামচে ধরেছে। জাহানারা ইউসুফকে দেখেই বললেন, কই ছিলি তুই? গাড়ি বের করেছিস? বৌমাকে হাসপাতালে নিতে হবে তো। ইউসুফ মাথা দোলালো। সায়ন ড্রাইভিং সিটে, পেছনে তন্দ্রা, বিভা আর জাহানারা। ইভা নেওয়াজ সাহেবের সাথে ওই গাড়িতে আসছে। তারা মাঝপথে তেল নিয়ে বাকিটা যেতে পারবে। ইকবাল বাড়িতেই থাকবেন। বিয়ে বাড়ি একেবারে খালি করে যাওয়া যাবে না, কারো তো থাকতে হবেই। ইভার মা ভীষণ অসুস্থ। তিনি চলাফেরা বেশি একটা করতে পারে না। তিনি সামলাতে পারবেন না সব। বাহাদুর ছোট্ট, সেও বাসাতেই রইল। ইউসুফ ফ্রন্ট সিটে যেয়ে বসতেই গাড়ি চালাতে শুরু করলো। তন্দ্রা তখনও দুর্বল স্বরে সরফরাজের নাম আওড়াচ্ছে। ইউসুফ ফোন বের করলো। তুখর গরম মেজাজ নিয়েই অনবরত সরফরাজের ফোনে ডায়াল করতে লাগলো। গাড়ি তখন মাঝামাঝি পথে। লাউড স্পিকারে রাখা ফোনটা রিং করলো। প্রথম রিংয়েই ফোন তুলল সরফরাজ। খানিক কেটে কেটে ভেসে এলো তার ভারী কণ্ঠ, ইউসুফ। হ্যালো ইউসুফ, এদিকে নেটওয়ার্কের এত সমস্যা। হ্যালো। আরাধ্য কণ্ঠটা কর্ণগোচর হওয়া মাত্রই ডুকরে উঠল তন্দ্রা। ফোন অবধি পৌঁছালো আওয়াজটা। ওপাশে সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা ছেয়ে গেল। হ্যালো ইউসুফ, তোর ভাবি কাঁদছে?
কি হয়েছে? হ্যালো? ফোনটা ধরে রেখেই ইউসুফ থমথমে গলায় বলল, ভাবির পেইন উঠেছে, হাসপাতালে যাচ্ছি। কি? সরফরাজ স্তম্ভিত। ইউসুফ অবিচল গলায় বলল, ভাবির সাথে কথা বল, ধর। তন্ডার কাছে ধরা হলো ফোন। সে কিচ্ছুটি বলতে পারল না, কেঁদে গেল কেবল। সরফরাজ মৃদুক্ষণ তার কান্না শুনল, তারপর নরম গলায় ডাকলো, ইউসুফ, লাউড স্পিকারটা বন্ধ করে দে। ইউসুফ লাউড স্পিকার বন্ধ করে আবার তন্ডার কাছে দিল ফোন। তন্ডা এপাশ থেকে বলল না কিছু, ওপাশ থেকে পুরুষ কণ্ঠটি অনর্গল বিরতিহীন কি যেন বলে গেল। যার উদ্দেশ্যে বলা হলো সে এপাশ থেকে চুপটি করে শুনল। কিছুক্ষণ পর লাইনটা কেটে গেল। তন্ডা ফোন এগিয়ে দিয়ে মিনমিন করে বলল, রেখে দিয়েছে নাও। এবার আর ভেঙে পড়তে দেখা গেল না। প্রসব বেদনা সহ্য করে যাওয়া ভয়ে জর্জরিত রমণীটিকে। সে চুপচাপ শান্ত হয়ে গেল। ভয় যেন কোথায় উবে গেছে। সেই নির্ঝুম রাতে সায়ন আশ্চর্য হয়ে দেখল নীরব অনুভূতির জোয়ার। ঠিক কতটা শক্তি থাকলে মাত্র কিছু সময়ের আলাপে নিজের সঙ্গিনীকে এত দূর থেকেও কতটা সাহস দেয়া যায়। তার আর ইভারও কি এমন শান্তি হবে? এতটা। তন্ডার সিজার শেষ হলো রাত 2:30টার দিকে। বেশ ভুগেছে মেয়েটা, জ্ঞান আসেনি এখনো। হাতে স্লাইন চলছে, রক্ত দেয়া লেগেছে। অবশ্য রক্ত খুঁজতে অসুবিধা হয়নি, সায়নের সাথে মিলে যাওয়াই সায়ন দিয়েছে। নিয়াজ সাহেব হাসপাতালে টাকা জমা করে ফিরে এলেন। সাদা তয়লে মোড়ানো বাচ্চাটা জাহানারার কোলে আছে। তিনি তন্ডার বেডের পাশে বসে আছেন। বাড়ির সবাই ক্লান্ত। ইভা ঘুমিয়ে পড়েছে সায়নের ওপর। নার্স একজন কয়েকবার এসে বলে গিয়েছে সায়নকে একটু বিশ্রাম নিতে। সে রক্ত দিয়েছে, সায়ন শোনেনি। আলতো করে ঘুমন্ত ইভাকে ধরে করিডোরের চেয়ারে বসে বসেই চোখ বুজে রেখেছে। নেওয়াজ সাহেব দেখে চাপা হাসলেন। সে এসেছে, ছেলেটা বোঝেনি। চেহারায় ক্লান্তির ছাপ। নেওয়াজ সাহেব খানিক দূরত্ব রেখেই পাশে বসলেন। সে পাশে বসতেই সায়ন আস্তে করে চোখ মেলল। পাশে ওনাকে দেখে হঠাৎ কিছুটা বিচলিত বোধ করল। ইভার দিকে তাকিয়ে দেখল সে পেটের দিকে শার্ট মুছড়ে ধরে আলুথালু হয়ে ঘুমাচ্ছে। সায়ন নড়ল না, নিচ থেকেই বলল, আপনার মেয়ে ঘুমিয়ে পড়েছে বাবা, নড়লে উঠে যাবে। নেওয়াজ সাহেব হাসলেন। সম্মতির ইঙ্গিত দিয়েই ছোট্ট করে বললেন, হাসপাতালটা দোতলা। দোতলার শেষ প্রান্তের দিকে প্রসূতি মায়েদের ইউনিট। সেখানে লম্বা করিডোরের শেষে গোলাকার খোলা জায়গা। হাসপাতালের পেছন দিকটা দেখা যায়। ওদিক দাঁড়ালে বিভা ধীরালয়ে হেঁটে সামনের খোলা জায়গায় গিয়ে দাঁড়ালো। এদিকটা নিরিবিলি। অবশ্য সারা হাসপাতালই প্রায় নিরিবিলি। রাত 3টা বাজে। কিসের কোলাহলই বা হবে? ইউসুফকে দেখে নিল অনেকক্ষণ। ভেবেছিল কোনো কাজে হয়তো নিচের তলায় গেছে, কিন্তু না। নিষ্ঠুরতা এক কোনায় দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। বিভা পাতলা জর্জেট ওড়না টেনে টুনে ঠিক করলো। এদিকটায় ঠান্ডা হিমেল হাওয়া। সামনের জঙ্গলের মতো গাছগাছালি একটু পরপর দুলে উঠছে। নির্মমটার ঠান্ডা লাগে না। জ্যাকেটের বুক খুলে দাঁড়িয়ে আছে। হাই! বিভা পাশে গিয়ে দাঁড়ালো। অনেকটা সময় চুপচাপ দাঁড়িয়ে থেকেও যখন কোনো রূপ সাড়াই পেল না, তখন নিচ থেকেই জিজ্ঞাসা করলো, ভাইজানকে জানিয়েছেন? জানিয়েছি। ইউসুফের কাট সংক্ষিপ্ত উত্তর। সে যেন খুব দেখেই একেবারেই দেখতে চাইল না মেয়েটাকে। বিভা দাঁড়িয়েই রইল। ইউসুফ দীর্ঘক্ষণ লক্ষ্য করে বলল, কি দরকার? আপনি রেগে আছেন কেন? রেগে নেই। আছেন তো, তখন আমাকে বকলেন। কি সব বললেন জানো? ইউসুফ খপ করে বিভার হাত চেপে ধরল। কবজি মুড়ে বলল, জানো না কেন রাগ করেছি? অবুঝ ভাবছ? বিভা হাত ছাড়ানোর চেষ্টা করলো। ইউসুফ নিচু স্বরেই ধমকালো, তুমি সব বলেছো কেন? বেশ করেছে বলেছে। ইউসুফ হাতে আরো চাপ দিয়ে বিভাকে কুকিয়ে উঠালো। আহ, ব্যথা পাচ্ছি। ইউসুফ সজোরে ঝামটা মেরে হাত ছেড়ে দিল। বিভা হাতের কবজি ধরে ইউসুফের দিকে তাকালো। লোকটার চেহারা মায়া মায়া হলে কি হবে, মনে একটুও মায়া নেই।
একটুও না। অথচ এই মানুষটার জন্য বিশ্বব্রাক্ষণের সমস্ত মায়া যেন তার ভেতরে ঢেলে দিয়েছে কেউ। একদম কেচে কুচে অল্প একটু বাকি রাখেনি অন্য কারোর জন্য। ইউসুফ ফোনের দিকে চেয়ে বলল, তুমি বলেছো, আমিও রেগে আছি, ব্যাস কথা শেষ। এখন যাও এখান থেকে। যাব না। যেও না। বিভা আচমকাই রেগে ধাক্কা দিল ইউসুফকে। ইউসুফ কোনো মতে সামলে নিল নিজেকে। বিভার দিকে চেয়ে কিড়মিড় করে বলল, ঠাটিয়ে চড় লাগাবো একটা। বিভা গলা বাড়িয়ে দিল। দিন। ইউসুফ এক নজর চেয়ে অন্য দিকে ঘুরে গেল। ঠান্ডা গলায় বলল, বিরক্ত করবে না, যাও। শত রাগ হোক, কপালের রগ ফুলে ফেটে যাক, তবুও কি সে পারবে চড় লাগাতে? জানে তো, জানে বলেই তো সুবিধা নেয়। যতদিন না জানতো, কেঁদে কুটে একাকার করত, সেই ভালো ছিল। দ্রব্য একটা প্রজ্জন হানা দিল। বিভা দুই বাহু আড়াআড়ি করে জড়িয়ে ধরল। মনে হলো এই সামনেই হিমালয় পর্বত। হিমালয় পর্বতের সবচেয়ে ঠান্ডা বাতাসটাই এটা। মার সাথে কথা বলবো, আপনার ফোনটা দিন। এখানে আরো মানুষ আছে, অন্য কারোটা থেকে করো। চাচার ফোন দিয়ে করো গিয়ে, আমি কাজ করছি, দেয়া যাবে না। বিভা ঝুপ করে ফোনটা টেনে নিল। মাঝখানের বাটন চেপে ইউসুফের সমস্ত কাজকর্ম সরিয়ে দিল। মায়ের নাম্বারে ডায়াল করলো। রিসিভ হলো। ইউসুফ হাত মুঠো করে ফেললো। রাগে তার মাথার রগগুলো দপদপ করে জ্বলতে শুরু করলো। মায়ের সাথে কথা বলে যেই না ফোনটা কেটেছে বিভা, তক্ষুনি এক জোড়া হাত তাকে শক্ত করে ধরে ফেললো। মিনিটের ব্যবধানে তুমুল ধস্তাধস্তি করে মোটা জ্যাকেট পেঁচিয়ে সশব্দে সামনের চেনটা গলা পর্যন্ত উঠিয়ে দিয়ে সরে দাঁড়ালো। ধস্তাধস্তির অবশ্য প্রয়োজন ছিল না। সে অহেতুক বুকে থাপড়াথাপড়ি করেছে বলেই জোর করতে হয়েছে। ইউসুফ বাহুতে কপালের ঘাম মুছে বলল, শরীরটা তো মরা মানুষের মতো ঠান্ডা বানিয়ে রেখেছো। ভালো জিনিস ভালো লাগে না, না? আর একবার এটা খোলার চেষ্টা করলে এখানেই মেরে মর্গে লাশ রেখে যাব। বিভা থমথমে দৃষ্টিতে চেয়ে রইল। গট গট করে হেঁটে বাবার পাশে যেয়ে বসে পড়ল। জ্যাকেটটা তার ঢোলা হয়। নেওয়াজ সাহেব আদুরে গলায় বলল, জোর করে পরিয়ে দিয়েছেন। ইউসুফ ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে। নেওয়াজ সাহেব তার দিকে জিজ্ঞাসু হয়ে চাইলেন। ইউসুফ বিভার ঠিক বরাবর দেওয়ালটাই হেলান দিয়ে একগাল হেসে বলল, শীতে কাঁপছিল চাচা, তাই পরিয়ে দিলাম। বড় হচ্ছে আর ঘাড়তেরা হচ্ছে, তো জোর করতে হয়েছে একটু। বিভা কিছু বলল না। পাশে তাকিয়ে সায়নের দিকে তাকালো। কি সুন্দর অবসান্ন, শান্ত চোখেও কেমন করে ইভার দিকে তাকিয়ে আছে। একটু আগেই তো এক ফাঁকে তাকে ডেকে ভীষণ চিন্তিত হয়ে বলল, তোমার বোনের কি জ্বর এলো দেখো তো, শরীরটা এত গরম লাগছে কেন? হলুদের পর ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছিল নাকি? ইস। সে ইভার কপাল ছুঁয়ে প্রখর হেসে উত্তর দিল, জ্বর আসেনি, সামান্য গরম, ঘুমিয়ে আছে তো। বিভা দীর্ঘশ্বাস ফেলল। ইভা কেমন লতা পাতার মতো পেঁচিয়ে ধরে শুয়েছে। কই, সায়ন তো বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না। আর সে একটু কথা বলতেই ইউসুফের বিরক্তি লেগে গেল। সরফরাজের সাথে তন্দ্রার সাক্ষাৎ হলো ভোরের প্রথম প্রহরে। তন্দ্রার তখন মাত্র জ্ঞান ফিরেছে। সে আধো আধো মস্তিষ্কে কপালের ওপর সেই হাতটার বিচরণ পেল গায়ের সেই চেনা গন্ধটা। আরে ডান হাতটা তো ধরে রাখা শক্ত করে। তন্দ্রা খুব কষ্টে তাকালো। সরফরাজ ব্যস্ত হয়ে ঝুঁকলো, ক্ষীণ গলায় ডাকলো, তনু, তন্দ্রাবতী, এই তো আমি। তন্দ্রার নিচু মুমূর্ষ কণ্ঠে কি যেন বলল। সরফরাজ পরিষ্কার শুনতে পেল না। কানটা ঠোঁটের কাছে নিয়ে বলল, কি বলছো তনু? তন্দ্রার কণ্ঠ ভেঙে গেল আবার। সে কোনো রকমে বলল, কেন এসেছেন আপনি? কেন আসলেন? সরফরাজ দম বন্ধ করে কথাটা শুনল। তাকালো তন্দ্রার যন্ত্রণায় বিধ্বস্ত বিবরণ মুখটার দিকে। জাহানারা চাচি বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। আশেপাশে আরও প্রসূতিরা আছেন। নয়তো সে এক্ষুনি মেয়েটাকে খুব করে আদর করে দিত। সব অভিমান নিজের ভেতর শুষে নিত।
একটুও অবশিষ্ট রাখত না। সরফরাজকে অমন করে চেয়ে থাকতে দেখে তন্দ্রা শান্ত হলো, দুঃখী গলায় প্রশ্ন করলো, মেয়েকে দেখেছেন? কার মতো হয়েছে? আমি দেখিনি, আবছাভাবে শুনেছি মেয়ে হয়েছে। সরফরাজ তার মাথার ওপর উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখেছি তন্দ্রাবতী, তোমার মতো হয়েছে, অবিকল তোমার মতো। দেখি, উঠিয়ে বসাই, কোলে নিয়ে দেখো কার মতো হয়েছে। সরফরাজ তন্দ্রাকে সাবধানে উঠিয়ে বসালো। সেলাই কাঁচা, তন্দ্রাকে ধরতেও অজান্তেই তার পা কাঁপল। মেয়েকে কোলে দিতেই তন্দ্রা হা করে বলল, আল্লাহ, আপনার মতো হয়েছে তো, মিথ্যে কেন বললেন? সরফরাজ হাসলো, মেয়ের মুখে তাকালো। একটু আগেই তো তন্দ্রার মতো লাগছিল, এখন আবার তার মতো দেখাচ্ছে কেন? মেয়েকে তন্দ্রার কোলে রেখেই সরফরাজ বেরিয়ে গেল। সায়ন ইভা দুজনেই গভীর ঘুম। সায়নের গলাটা ইভার মাথার তালুর ওপর হেলে রয়েছে। সরফরাজ নেওয়াজ সাহেবকে খুঁজল। মাগরিবের পর ইভার বিয়ে, মানুষজন দাওয়াত দেওয়া বিশাল অনুষ্ঠান পিছানো অসম্ভব। অন্তত মেয়েগুলোকে নিয়ে কারো একজনের বাসায় যাওয়া দরকার। বাহিরে মাত্র ভোর হচ্ছে। ব্যাকুল রজনীর কালচে আধার কাটিয়ে মধুর আসমানি রঙে ছেয়ে যাচ্ছে মেদিনী। ঝুমঝুমি কুহেলির পালে আশপাশ ধবধবে সাদা, সূর্য ওঠেনি। একটা মেঘ ভেদ করা বিচ্ছরিত আলোকিত রশ্মি পূর্বা আকাশে দৃষ্টিগোচর হবে হবে করছে। করিডোরে তখন ঠান্ডাতর বাতাবরণ। সায়নের বিশাল অগ্নিময় বুকটায় আদুরে ওম পেয়ে কোমল মিতি ইভা কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছিল। যত ঠান্ডা বাড়ছিল সে যেন ক্রমশ ঢুলে পড়তে চাইছিল বুকটার ভেতর। সর্বচেষ্টায় লুকিয়ে নিতে চাইছিল নিজেকে, শক্ত করে কঠিন রূপে জাপটে ধরছিল মানুষটাকে। সায়নের ঘুম ভেঙে গেল। ইভা সাংঘাতিক জোরে খামচাচ্ছে বাম কোমরের শার্ট। পাতলা শার্ট ছাপিয়ে মাঝামাঝি দৈর্ঘ্যের নখগুলোতে চামড়া কাটার উপক্রম। মেয়েটা কি দুঃস্বপ্ন দেখেছে? ভয় পাচ্ছে ঘুমের মধ্যে। সায়ন আস্তে করে হাতের ওপর হাত রেখে নরম করে টেনে শার্ট থেকে ছাড়িয়ে নিল। নিজের তালুতে মাপ দিল। তুলনামূলক বেশ ক্ষুদ্রকায় মেহেদি রাঙা মোলায়েম হাতটাকে। জলজল করে পাথরের আংটিটা বৃদ্ধা আঙ্গুল ঝুলানো। ঘুমের মধ্যেই শিথিল হয়ে গেল ইভা। জোরালো সত্তা ছেড়ে আলুথালু হলো শরীর। সায়ন হাত মুঠোয় ধরে বাইরে তাকালো। পাখির কিচিরমিচির কানে আসছে। ভোর দেখা হয় না তার। কাজ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনে সকাল 9টা পর্যন্ত অন্ধকার করা ঘরের বিছানায় পড়ে পড়ে ঘুমিয়ে কাটায় সে। লিতিশা ফুবুকে ফোন করে রাতেই জানিয়েছিল একবার, এরপর আর কথা হয়নি। সায়ন চোখ ফেরালো। নেওয়াজ সাহেব পাশে নেই এখন। সে সেভাবেই বসে রইল। ইউসুফ কোথা থেকে যেন টানতে টানতে নিয়ে এলো বিভাকে। ধপ করে বসিয়ে দিল চেয়ারে। বিভার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেউ যেন মুখ জুড়ে আচ্ছা মতো মলম মেখে দিয়েছে। জ্বালা পোড়াই ফুলিঙ্গের মতো ইউসুফের দিকে চেয়ে আছে। সায়ন বিহব্বল চোখে বলল, কি হলো? কি আর হবে, একা একা হাসপাতালে ঘুরতে বেরিয়েছিল, তারপর আর চিনে না কিছু। ইভাকে দেখো কি সুন্দর, এক ফোঁটা বিরক্ত না করে চুপচাপ ঘুমিয়ে আছে। এর চোখে একবার ঘুম দেখেছো? বিভার দিকে চেয়ে কথাগুলো বলে ইউসুফ ফোঁস করে শ্বাস ফেলল। আপনি চুপ করবেন? আমি কিন্তু নিয়ন্ত্রণ হারাচ্ছি। চোখ বুজে মাথাটা পিছের দেওয়ালে এলিয়ে দিয়ে মেঘ স্বরে বলল বিভা। সায়ন অপ্রস্তুত হাসল। ইউসুফ চমৎকারভাবে কথা ঘুরিয়ে বলল, তুমি আর কতক্ষণ ওকে ধরে রাখবে? এতক্ষণ ঘুমাবে? ইউসুফ এক চোট হাসল। আলগোছে প্যান্টের পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ওর ঘুম জানো, ডেকে তোলো। এদের দুজনকে একটু পর বাড়ি ফিরতে হবে। তুমি আর চাচাই নিয়ে যাবে খুব সম্ভবত। ফোন বের করে সে দেওয়ালে হেলান দিল। দৃষ্টি ফোনে ডুবে যেতেই সায়ন সচেতন চোখে তাকালো তার দিকে। পরনে একটা ফিনফিনে পাতলা কাপড়ের হাফ হাতা ধবধবে টি শার্ট। পুরুষ হাতের ঘন লোমগুলো ঠান্ডায় শতান দাঁড়িয়ে আছে। ফর্সা মুঠাম মুখের নাক চোখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। সায়ন চোখ ঘুরিয়ে বিভার দিকে তাকালো। কৃষ্ণবর্ণা অবিকল ইভার মতো দেখতে মেয়েটা।
নিশ্চিন্তে চোখ বুজে রেখেছে। কোমরের প্রায় নিচ পর্যন্ত চলে যাওয়া বাদামি রঙের লেদারের জ্যাকেটটা যেন তাকে দুই হাত মেলে বাঁচিয়ে নিচ্ছে পোষের অসহনীয় আক্রমণ হতে। সায়ন চোখ ফেরালো। বিকট ঠান্ডায় ঠায় দাঁড়িয়ে নিজের একমাত্র গরম পোশাকটুকু দিয়ে দেওয়া তার মোটেও বনবন আদর লাগলো না। সরফরাজ এলো, ব্যস্ত কণ্ঠে জানালো, সায়ন আর নেওয়াজ সাহেব আপাতত বিভা আর ইভাকে নিয়ে বাসায় ফিরবে। তাদেরকে বাসায় নামিয়ে সায়ন চলে যাবে। তারও তো বিয়ে, ইভার একা নয় তো, সে থাকবে হাসপাতালে। তন্দ্রাকে আরও ৩-৪ দিন এখানে ভর্তি থাকতে হবে, অন্য উপায় নেই। মেয়েটার শারীরিক অবস্থা ভালো না, প্রচুর ব্লাড গিয়েছে ডেলিভারির সময়। সন্ধ্যার মাগরিবের আগেই সে এক মুহূর্ত বাসায় যাবে, বিয়ে পড়ানোর সময়টুকু থাকবে, আবার চলে আসবে। তন্দ্রার মা বাবা আসছে, তারা এখানে থাকবে ওই সময়টা। জাহানারা আর ইউসুফ দুপুরের দিকে বাসায় যাবে। তন্দ্রার বাবা মা অন্য গ্রামে থাকেন, তাদের আসতে খানিক সময় লাগবে। তার গোছালো পরিকল্পনায় কেউ কোনো কথা বলল না। হড়হড় করে কথাগুলো বলেই সামান্য দূরে যেয়ে ব্যগ্র হয়ে ফোন কানে চাপল সরফরাজ। নড়ে চড়ে উঠল সায়ন। শত অনিচ্ছা থাকা সত্ত্বেও ইভার তুলো নরম বাম গালটায় বার দুয়েক হালকা করে থাপ্পড় দিল। দাম্ভিক পুরুষালী কণ্ঠ খাদে নামিয়ে ডাকল, ইভা, এই ইভা, ওঠো। ইভার প্রগাঢ় ঘুমে সামান্যতম চির ধরাতে পারল না সেই নিচু আহ্বান। খানিক মোছড়ামুছড়ি করে সে আরও লেপটিয়ে গেল। মিশে গেল সায়ন। হাঁপ ছাড়ল। হাত দিয়ে ইভার দুগাল চেপে মৃদু এদিক ওদিক দুলিয়ে বলল, এ মেয়ে, ওঠো। এতক্ষণে ইভার হুঁশ ফিরল যেন। ঘুমের রাজ্য থেকে ফেরত এসেই সে সহসাই কিছু বুঝে উঠতে পারল না। ইউসুফ মাথার পাশে আলতো চাটি মেরে বলল, এই তোর না আজকে বিয়ে? ইভা আতখোলা ঢুলু ঢুলু চোখটাই কুঁচকে নিল। ভারী বিরক্ত হয়ে চোখ কসলাতে হাত দিতে হঠাৎই কেমন চমকে উঠল। বিদ্যুৎ বেগে নিজের অবস্থানটা বুঝে ছিটকে সরে গেল। আশেপাশে বাবা সহ ভাইদেরকে দেখে আকস্মিক লজ্জায় তার সারা গা ঝাঁঝরা হয়ে গেল। গলা শুকিয়ে এলো। মোমের মতো গাল দুটো যেন নয়া বসন্তের আগুন লাল কৃষ্ণচূড়ার গুঁড়া মেখে দিল কেউ। এত লজ্জা সামলাতে ইভা হিমশিম খেলো। দ্রুত মাথার ওড়নাটা ঠিক করলো। সায়ন বিড়বিড় করে আওড়ালো, ঘুমিয়ে তো ভালো ছিলে। ইভার কান অবধি কথা পৌঁছালো না। সে তাড়াতাড়ি কান বেয়ে নেমে আসা অবাধ্য চুলের গুছি কানের পিছে গুজে কোনায় চেপে জড়সড় হয়ে বসলো। ইউসুফ মাথায় হাত বুলিয়ে দিল তার, বলল, ঠিক আছে তো, শান্ত হ, কিছু হয়নি। সায়ন উঠে দাঁড়ালো। শার্টের কুচকানো জায়গা সোজা করার ভঙ্গি করে কলার ঠিক করলো। দাম্ভিক গলাটা গম গম করে জিজ্ঞেস করলো, এখনই বেরোবো আমরা? মেঘের রাজ্য হতে এক ছটা সোনাবরণ রোদ এসে পড়েছে রাস্তার মাঝ বরাবর। ভোর সকালে ঝাড়ুদার রাস্তা ঝাড়ু দিচ্ছে। দেদারাসে ধুলো উড়ছে। রাস্তার ধারেই পার করা হয়েছিল গাড়িটা। ইউসুফ এক হাতে পেছন জড়িয়ে বিভার মুখটা নিজের বুক তলায় লুকিয়ে তাকে গাড়ির পিছে নিয়ে বসালো। মেয়েটার ধুলোয় শ্বাস নিতে কষ্ট হয়। দরজা আটকে দেবার আগে বলল, বসো, চাচা আর ইভা আসুক, বাড়ি যেয়ে আগে একটু ঘুমিয়ে নেবে, সারা রাত ঘুমাওনি। বিভা চেয়ে রইল, উত্তর দিল না। ইউসুফ দরজা আটকে সোজা হয়ে দাঁড়ালো। সায়ন কাছে এসে ফিসফিস করে বলল, আপনার মতলব আমার সুবিধার লাগছে না ভাইয়া। ইউসুফ এক মুহূর্ত থমকালো। ঠোঁটের কোণে একটা বাঁকানো চওড়া হাসি দাগ কাটল। সেও ফিসফিস করেই বলল, আমার মতলব সুবিধার নয় সায়ন। নেওয়াজ সাহেব আর ইভা এলো। ইভার পিপাসা পেয়েছিল। নেওয়াজ সাহেব মেয়েকে পানি খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। গাড়ির কাছে এসে মেয়েকে ভিতরে বসতে বলে ইউসুফের সাথে কি কথাই যেন ব্যস্ত হলেন নেওয়াজ সাহেব। ইভাকে গাড়ির দরজা খুলে দিতে দিতেই সায়ন কাঁধের কাছে ফিসফিসালো, মেয়েদের রং তো বেশি গাঢ় ইভা, আমি বোধহয় তোমাকে একটু বেশি ভালোবাসবো। ইভা কেঁপে উঠল। লজ্জায় খাখা গলায় বলল, বাবা পাশে।
সায়ন যেন শুনেও শুনল না। লাজুকতার ঝুলি আরো নিবিড় হয়ে বলল, তো কি বিকেলে তো বউ হচ্ছ? পরিশিষ্ট। পৃথিবীতে তখন গ্রীষ্মের দুর্দান্ততা। রাতের প্রহর কিছুটা নিস্তার পেলেও তস্তির কেটে প্রভাত প্রহর আরম্ভ হতে দাপুটে উষ্ণাপাতির আলো রাঙা বিস্ফোরিত হয়ে পাতাল পর্যন্ত নেমে আসে। ঝাপসানো রোদ্দুরে শহরে ইটপাথর পর্যন্ত হাহাকার করে ওঠে। ঘমাক্ত জবজবে শরীরে দীর্ঘ ঘুমে ভাঙন ধরল সায়নের। ব্যালকনির গ্লাস সরানো, রোদে শৈলাব মেঝে, জালানার কাছে এক অপরূপা রৌদ্রস্রোতা দাঁড়িয়ে আছে, অন্য মনস্ক। বাইরে চেয়ে হাতের কাঠের চিরুনিতে নিজের বিশাল কেশের বাহার গুছিয়ে নিচ্ছে। সায়ন শুকনো গলায় ঢোক গিলল। চোখ বুজে সদ্য ঘুম ভাঙা বসে যাওয়া কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এসি বন্ধ করেছো কেন? বছর কয়েক আগে এক গধূলি বিকেলে হঠাৎই সাক্ষাৎ হওয়া অষ্টাদশীর ভীতু মেয়েটি নয়, বরং 22 বছর বয়সী নিজ অঙ্গনারূপী পরিপূর্ণ রমণীটি ঘাড় ফিরালো। কণ্ঠে কপট স্ত্রী সুলভ রাগের আভাস টেনে বলল, এসি বন্ধ করিনি, চেয়ে দেখেন। জানালা খুলে দিয়েছি বলে বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে কটা বাজে দেখেছেন? উঠুন, বাহাদুর আপনার থেকে আগে উঠে যায়। পুরুষটি হাসল, চোখ সরিয়ে হাই তুলল। নিজের অগোছালো চুলের ঝাঁকে আঙ্গুল চালাতে চালাতে মৃদু গলায় ফোড়ং কাটল। বাহাদুর সারা রাত ঘুমায়। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে চেঁচামেচি শুরু হলো। খুব সকাল সকাল অসভ্যতামি করবেন না, ওঠেন। জানি তো কেন উঠছেন না। সায়ন মুখের অসহ্যকর গা জ্বালানি হাসিটা বজায় রেখেই উঠে বসল। ইভা চুলে বিনুনি বেঁধে এগিয়ে এলো। চিরুনিটা বেড সাইড টেবিলের ওপর নামিয়ে রাখলো। সায়ন বিছানায় হেলান দিয়ে ফোনে ডুবেছে। উঠুন, ঘর গোছাবো। আমরা কখন রওনা দিচ্ছি? ফোন নামালো সায়ন, ইভাকে টেনে কাছে বসালো। সতেজ মুখটাই চেয়ে থমকালো কিছুক্ষণ, মুগ্ধ হয়ে বিভসতায় ছুঁয়ে। এরপর কিছুক্ষণ সময় কাটলো খুব ব্যক্তিগতভাবে। শান্ত সায়ন কপালে কপাল ঠেকিয়ে নিয়ে নিশ্চল গলায় বলল, এত ব্যস্ত কেন? ইভা মিষ্টি করে হাসলো, দূরত্বের নিবিড়তা গাঢ় করে। খুব প্রণয়ী কিছু বলার প্রস্তুতি নিয়ে ফিসফিসিয়ে শুধালো, কারণ আপনি গত মাসে আমাকে বাড়ি নিয়ে যাননি, ব্যস্ত ছিলেন। এখন আমারও ব্যস্ততা। সায়ন হেসে ফেলল। ইভা চটপট উঠে দাঁড়ালো। সায়নের এলোমেলো চুলগুলো আঙ্গুল ডুবিয়ে আছড়ে দিয়ে বলল, হয়েছে, যান এবার। সায়ন নামতে নামতে বলল, বাহাদুর কোথায়? বাড়ি নেই? হুম, খেলতে যেতে দেইনি, ঘরেই আছে। সায়ন আলগোছে তোয়াইলে কাঁধে নিল। ঘর গুছিয়ে ইভা বেরিয়ে এলো। ছিমছাম সাজানো ফ্ল্যাটটা সে এক মুহূর্তের জন্যও অগোছলে হতে দেয় না। সায়ন কাজে গেলে সে আর বাহাদুর পুরো একা। গ্রীষ্মকাল চলছে, স্কুল ভার্সিটি বন্ধ। তার আর বাহাদুরের বেকার সময় কাটে। সারা দিন এটা ওটা করে কাটে। সকাল বিকাল 2 বেলা বাহাদুর সামনের মাঠটায় খেলতে যায়। সে তখন একেবারেই একলা। বছর 2 আগে শহরে এসেছে। বিয়ের পর 2 বছর নিজের বাড়িতেই ছিল। বিষে পা পড়তেই অধৈর্য পুরুষকে আর মানানো গেল না। সে বগল দাবা করে ইভাকে নিয়ে নিজের কাছে নিয়ে এলো। ইভা কথা দিয়েছিল বাহাদুরকে সে তাকে একা রেখে আসবে না। তথাপি বাহাদুরকে সঙ্গে নিয়ে এলো। ইভা হাসলো। তার নিজেরও কি মন টিকত? গভীর ঘুমের মধ্যে আচমকা মুখের ওপর তীব্র রোদের ঝলকানিতে মুখ থেকে শুরু করে সকাল সকাল মেজাজটাও ঝলসে উঠল ইউসুফের। চোখ মুখ বিশ্রীভাবে কুচকে চরম ধমকে বলল, এই মেয়ে, পর্দা দাও। বিভা পর্দা দিল না, উত্তরও দিল না। উল্টো চূড়ান্ত অভদ্রতার বহিঃপ্রকাশ হিসেবে পর্দাটা আরও পাশে চাপিয়ে দিয়ে নির্বিকার হয়ে নিজের ভেজা চুল মুছায় মনোযোগ দিল। ইউসুফ তেজি গলায় একবার তাকালো মেয়েটার দিকে, দাঁতে দাঁত চেপে বেজায় ক্ষিপ্ত হয়ে বলল, বিভা, ঘুমাচ্ছি আমি, পর্দা টানো। বিভা ফিরে তাকালো। দিব্যি তো খ্যাক করছেন,
ঘুমাচ্ছেন না আর কোথায়? বিরক্তিকর। আপনিও। মুখে মুখে তর্ক করবে না। মুখ ছাড়া তো তর্ক করা যায় না, হাতে হাতে তর্ক করি। তবে শিখিয়ে দিন। ইউসুফ বালিশে মাথা চেপে উল্টো হয়ে শুয়ে পড়ল। রাগ লাগছে তার। বিভার মাথাটা চিবিয়ে খেতে পারলে ভালো লাগতো, স্বস্তি মিলতো। পিঠ ভর্তি উত্তপ্ত তর রোদ লাগছে। চোখ বুঝল ইউসুফ, পাগলের সাথে কথা বলে লাভ নেই। মেয়েটা এ জন্মে তার কথা শুনল না। আফসোস। আজন্ম আফসোসের মাঝেই পিঠের ওপর ঠান্ডা পানির ফোঁটার টুপটুপ অস্তিত্ব টের পেল ইউসুফ। মুখের বালিশ সরিয়ে ঘাড় ফিরিয়ে বিভাকে ঝুঁকে থাকতে দেখে হতভম্ব হয়ে বলল, ভেজাচ্ছ কেন? কই ভেজাচ্ছি? বিভার ঠোঁটে আকর্ণ হাসি, অদ্ভুত মৃষ্টতা। মুখোমুখি থাকায় ইউসুফের মুখের ওপর পানির ফোঁটা পড়ল। ইউসুফ দ্বিরুক্তি করল না। বিভা এমন মনোযোগী হয়ে তাকালো যেন ইউসুফের নাক চোখ পরিমাপ করে খাতায় লিখে আজই কোথাও জমা দিতে হবে। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলল, গালে হাত রেখে নিচু কণ্ঠে বলল, আমাকে সারাক্ষণ বিরক্ত না করলে হয় না? কই বিরক্ত করি? বিভার ঠোঁটে তখনও হাসি, বিশাল হাসি। ইউসুফ তন্ময় হয়ে ভাবে, এই মেয়েটাকে সে কত কাঁদিয়েছে, কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে। চঞ্চল স্বভাবকে দুমড়ে মুচড়ে প্রাণহীন বানিয়ে ফেলেছিল। মেয়েটার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, খাওয়ার অনিয়ম হয়ে গিয়েছিল, কিচ্ছু বাদ রাখেনি। তবুও মেয়েটা কেমন যেন, সে সাথে থাকলেই যেন তার কিচ্ছুটি চাই না। দিন শেষে তার বুকে মাথা রাখতে পারলেই যেন তার সমস্ত শান্তির কাজল কালো সর্বনাশা চোখ দুটিতে। ইউসুফ কানের কাছে ফিসফিসিয়ে বলল, তুমি হাসলে আমার বিষণ্ণ সকালে উচ্ছলতা আসে। তুমি হাসলে আমার কঠিন হৃদয়ে বিদ্যুৎ খেলে। তুমি হাসলে আমার বেরঙে বিকালেও রঙিন তুলির আছর লাগে। তুমি হাসলে আমার পৃথিবী হাসে প্রাণবন্ত। ছটফটে বিভা খিলখিলিয়ে হেসে উঠল। ভারী অবাক হয়ে জিজ্ঞাসা করল, প্রাণবন্তা? আপনি বানালেন নাকি নামটা? ইউসুফ চুপি চুপি এড়িয়ে গেল প্রশ্নটা। মেয়েটাকে যে সে মনে মনে কত নামে ডাকে, জানলে পাগলটা খুশিতে মরে যেত। ইউসুফ ধীর গলায় বলল, তোমার আমার উপর রাগ লাগে না বিভা? আমি না তোমাকে কত কষ্ট দিলাম, কত কাঁদালাম। বিভা দ্বিগুণ হেসে বলল, আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যে, আমার প্রাণ খোলা হাসির কারণে একমাত্রই সে। ইভা শহরে গেছে তখন খুব সম্ভবত মাস দুয়েক পেরিয়েছে। সরফরাজ হঠাৎই একদিন জানালো সে বিভার জন্য ইউসুফকে পছন্দ করেছে। ছোট বোনের বিয়ে হয়ে গেছে, এখন সে বিভার বিয়েও সেরে ফেলতে চাই। বাপ চাচারা আপত্তি করল। মাস খানেকের মতো বাড়িতে অশান্তি, কোলাহল, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য চলল। সবটা গেল সরফরাজের ওপর দিয়ে। সে কি বোনকে জোর করে বিয়ে দেবে নাকি? অতঃপর বিভা জানালো সে তার ভাইজানের ওপর কিচ্ছু বলবে না। সরফরাজের অনর একরোখা সিদ্ধান্তের কাছে হেরে গিয়ে শেষমেশ ওজর উঠিয়ে নিল তারা। এক সুন্দর শুক্রবারে হুট করেই তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বাড়ির মানুষ আজও জানে না ভেতরের কথা, দুটো অন্তরের অন্তঃস্থলের অনুভূতি। সবাই জানে ভাই পছন্দ করে বোনকে বিয়ে দিয়েছে, আর কিছুই নয়। ইউসুফ বিভার প্রাণোচ্ছল চোখ দুটোতে চাইল। ছোট্ট শরীরটা হাতের বাঁধনে বিশাল বুকের সাথে শক্ত করে আটকে নিল। হালকা গলায় বলল, আমার জীবনে দুটো আশ্চর্যের ঘটনা আছে। এক, আমার মতো গভীর পুরুষকে একটা চঞ্চল মেয়ে অসম্ভব ভালোবেসেছে। দুই, সেই চঞ্চল মেয়েটাকে আমি পেয়ে গেছি। বিভা চোখে চোখ ধরে রাখতে পারল না, নামিয়ে নিল। খানিক বাদে ইউসুফের কানের পাশে ভীষণ ফিসফিসিয়ে বলল, আপনার জীবনে তৃতীয় আশ্চর্যজনক ঘটনাটাও বোধ হয় আসতে চলেছে পাষাণ পুরুষ। সাবধানে ধরুন আমাকে। ইউসুফ সেকেন্ড দুয়েক কোনো রাগ করল না, করতে পারল না। কথার অর্থ বোধগম্য হলো। আশ্চর্যতা ভর করল পুরুষ চোখে। হতবিহ্বল হয়ে চেয়ে রইল শ্যামল কৃষ্ণ লালিমাক্ত নারী মুখে। তন্দ্রা বেরোলো।
শাড়ির কুচি ঠিক করতে করতে। শাড়িটা একদম নতুন, ভাঁজ খুলে মাত্র পড়েছে, কুচির দিকটা সমান হচ্ছে না, ফুলে ফুলে আছে। সরফরাজ হাঁটু গেড়ে মেঝেতে বসা, ঘাড় কাত করে কাঁধের সাথে ফোন চেপে কথা বলতে বলতে দু হাতে মেয়ের ফ্রগের ফিতা বেঁধে দিচ্ছিল। তন্দ্রা বেরোতে সে চোখ তুলল, একটু দেখে কষ্ট করে চোখ নামালো। তার মেয়েটা চোখ বড় বড় করে তাকে দেখছে। ফ্রগের ফিতে বাঁধা হতেই সে দুহাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরল বাবার, ইঙ্গিত কোলে তোলার। সরফরাজ এক হাতে মেয়েকে আগলে নিয়ে উঠে দাঁড়ালো। কথা শেষে কানের থেকে ফোন নামিয়ে মেয়েকে মৃদু গলায় জিজ্ঞাসা করলো, মাকে সুন্দর লাগছে না মা? মেয়ে অভ্যস্ত, বাবাকে চুমু খেয়ে বলল, খুব সুন্দর লাগতে বাবা, মাকে সবসময় সুন্দর লাগে। তন্দ্রা ফিরে তাকালো। বাপ মেয়েকে ক্ষীণ নজরে পরখ করে নিয়ে সরফরাজকে উদ্দেশ্য করে শাসিয়ে বলল, আপনি কি বলেন ওর সামনে এইসব? কি বলি? চুপ, বিরক্ত করবেন না, আমার কুচি মিলছে না। সরফরাজ মেয়েকে নিয়ে বিছানায় বসে পড়ল। ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওর জানা উচিত পৃথিবীর সবচাইতে সুন্দর নারীটি ওর মা, তাই না মামনি? মেয়েটা শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। মায়ের দিকে তাকিয়ে একেবারে স্বচ্ছভাবে বলার চেষ্টা করল, তুমি বাবাকে বকবে না মা? তন্দ্রা কুচি ছেড়ে ঝাঁঝিয়ে উঠল। বাপের সাথে বেশি ঘনিষ্ঠতা দেখাবি না ফাজিল মেয়ে, তোর জন্মের সময় তোর বাপ কাছে ছিল না। সরফরাজ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েকে চুমু খেয়ে ক্লান্ত গলায় বলল, তুমি আর কত দিন আমাকে এটা নিয়ে কথা শোনাবে তনু? 4 বছর হয়ে গেল। তন্দ্রার চোখে জল এসে পড়েছে, দুঃখের জল। এই বিষয়টা উঠলেই সে কেঁদে ফেলে, তবু বলে। তন্দ্রা এক হাতে জল মুছে উত্তর দিল, যতদিন ইচ্ছে ততদিন শোনাবো। দোষ করেছেন, এখন কথাও শুনতে চান না। আপনি আপনি খুব। তন্দ্রা বলতে পারল না। হাতের তালুতে চোখ ডলে আবার জল মুছল। আচ্ছা শুনিও তনু, তোমার যত ইচ্ছা তত কথা শুনিও, কেঁদো না শুধু। হুশ, মেয়ে কি ভাববে? বাবা শুধু মাকে কাঁদায়। মেয়েটা মুখ গোল করে অনুকরণ করলো সরফরাজকে। বাবা মাকে কাঁদাই। তন্দ্রা হেসে ফেলল। কান্নায় লাল হয়ে আসা মুখটায় বিস্তর হাসিটা অদ্ভুত মোহনীয় ঠেকালো। সরফরাজ মেয়েকে বিছানার মাঝখানে বসিয়ে দিয়ে কাছে এলো। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে বলল, দেখি কি মিলাতে পারছো না, উপরটা ধরো, আমি করে দিচ্ছি। তন্দ্রা 2 কদম পিছিয়ে বলল, লাগবে না, আমি পারবো। সরফরাজ চোখ তুলে তাকালো। তার নীরব শাসনে পিট করে যতটুকু পিছিয়ে ছিল, গুনে গুনে ঠিক ততটুকুই এগিয়ে এলো তন্দ্রা। বিছানায় বসে তাদের চরম দুষ্টু। মেয়েটা তখন খিলখিল করে হাসছে। তখন সন্ধ্যার নিস্তব্ধতা, ঝিম ধরা অন্ধকার বাহ্য জগতে। গ্রাম জুড়ে লোডশেডিং হয়েছে, কোথাও কোনো বাতি জ্বলছে না, 1 হাত দূরের জিনিস দেখা মুশকিল। সরফরাজ বাজার থেকে বোনের পছন্দের জিলাপি নিয়ে এলো। বিভা সবে মোম জ্বালাচ্ছে হল রুমে। তার চোখে মুখে আগুন বাতির মনোরম খেলা। সরফরাজকে আসতে দেখে একাধারে চেয়ে থাকা দৃষ্টিটা সরিয়ে নিল ইউসুফ। বাহাদুর সোফার হ্যান্ডেলে উঠে বসেছে। সরফরাজ মেয়েকে কোল থেকে নামাতে নামাতে বলল, ইভা, সায়ন কোথায়? তন্দ্রা পাশেই ছিল, উত্তর দিল, ওরা ঘরে আজকে নাকি অনেক জ্যাম ছিল, অন্য রাস্তা দিয়ে বড্ড ঘুরে এসেছে। ইভাটা তো এসেই ঘুমে ঢুলছে। সায়ন বেচারার হাত লাল হয়ে ব্যথা ধরে গেছে গাড়ি চালাতে চালাতে। আমার থেকে মলম নিয়ে গেল। বিভা, দেখতো যে উঠেছে নাকি। বিভা মাথা নাড়িয়ে চুপচাপ উপরে উঠে গেল। খানিক বাদে ওপর থেকে সজোরে হাঁক ছাড়ল, ওরা তো নেই ঘরে, দরজা খোলা। সরফরাজ ভুরু কুঁচকালো, চিন্তিত হয়ে বলল, ঘরে নেই? এই অন্ধকারে কই গেছে? তন্দ্রা থামিয়ে দিল তাকে। আহা, বাইরে গেছে হয়তো। ওরা কি বাচ্চা নাকি? সায়ন তো আছেই সাথে।
ইউসুফ সন্তর্পণে বাহাদুরের কাছে যেয়ে ঘেঁষল। সকলের অগোচরে মৃদু স্বরে প্রশ্ন করল। গেছে কোথায় রে দুটো? গরম জিলাপিতে কামড় বসিয়ে বাহাদুর পা দোলাতে দোলাতে উত্তর দিল। তারা দুজন মেঘদিঘির পাড়ে গিয়ে বসে আছে। মেঘদিঘির পাড় তখন শান্ত, নীরব, অন্ধকারময়, ভীষণ অনুভূতিতে জর্জরিত। মানুষ দুটোর মাঝে মাত্র এক নিঃশ্বাস পরিমাণ দূরত্ব।